সাল 2022 নাগাদ সাউথ কোরিয়ার মতন দেশ তাদের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান KF-21 এর ফার্স্ট ফ্লাইট করে। মানে ওই বছর প্রথমবার এই বিমান আকাশে ওড়ে। তুর্কির মতন দেশও গত মাসে মানে ফেব্রুয়ারি 2024-এ নিজেদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে প্রথমবার আকাশে ওড়ায়। অথচ ভারত, যারা বিশ্বের চতুর্থ সবচেয়ে শক্তিশালী দেশ, তারা কিন্তু এখনও নিজেদের স্বদেশী পঞ্চম প্রজন্মের বিমান বানাতে পারছে না। আর এটাকে নিয়েই না কেবল আমাদের প্রতিবেশী দেশ, বরং তার সাথে আপনারা অনেকেই লাস্ট ভিডিওতে কমেন্ট করেছিলেন। তাই আজকের এই ভিডিওতে আমরা তুর্কি আর সাউথ কোরিয়ার এই পঞ্চম প্রজন্মের বিমানের সাথে ভারতের একটা কম্পেয়ার করব এবং এটা জানার চেষ্টা করব যে সত্যি কি ভারত এখানে পিছিয়ে পড়েছে নাকি সবটাই পুরোপুরি একটা ফেক ন্যারেটিভ। প্রথমে কথা বলা যাক টাইমলাইন কি। সাউথ কোরিয়ার তরফ থেকে তাদের যে KF-21কে তৈরি করছে, এটা কিন্তু নতুন প্রোগ্রাম নয়। এটা শুরু হয়েছিল আজ থেকে মোটামুটি 22 বছর আগে, মানে 2002 সালে। এরপর 2008 সালে এর ওপরে পুরোদমে কাজ শুরু হয় এবং 2010 সালে ইন্দোনেশিয়ার মতন দেশও এখানে যুক্ত হয়। আর তারপর মোটামুটি আরও 12 বছর পর মানে 2022 সালে এই বিমানের প্রথম প্রোটোটাইপ আকাশে ওড়ে। অর্থাৎ টোটাল এই বিমান তৈরিতে 22 বছর সময় লেগেছে, এটা মাথায় রাখবেন। এবারে তুর্কির কথা বললে, তুর্কি 2008 সাল থেকে তাদের স্বদেশী পঞ্চম প্রজন্মের বিমানকে তৈরির ওপর প্ল্যানিং শুরু করে দেয় এবং 2010 সালে এর ওপর কাজও শুরু হয়ে যায়। আর তখন থেকেই মোটামুটি 14 বছর সময় লাগে এই বিমানকে তৈরি করতে এবং 2024 সালে এটা তুর্কির আকাশে ওড়ে। সেই হিসেবে দেখলে এখানে যদি প্রথম 2 বছরকে বাদ দিই, মানে 2010 সালের টাইমলাইনও যদি ধরা হয়, তাহলেও কিন্তু 14 বছর লেগেছে এই বিমানকে তৈরি করতে। এমনকি আমেরিকার যে F-35 তাকেও যদি দেখেন, তাহলে ওটাও 1980-তে তৈরি শুরু হয় এবং 2006 সালে প্রথমবার আকাশে ওড়ে। অর্থাৎ এতে আনলিমিটেড ফান্ডিং থাকা সত্ত্বেও মোটামুটি 26 বছর সময় লেগেছে। এবারে আসে ভারতের কথায়। ভারতের এই এমকা প্রোগ্রাম শুরুই হলো কয়েক বছর আগে, কেননা 2010 সালের আশেপাশে আমাদের বায়ুসেনার সরকার রাশিয়ার বিমান কিনতে চাইছিল। তাই রাশিয়ার সাথে ওদের যে FGFA প্রোগ্রাম, যার ওপর বেস করে ওরা Su-57 তৈরি করেছে, তাতে ভারত ইনভেস্ট করেছিল এবং 2018 সালে অবধি ভারত রাশিয়ার বিমান কেনার অপেক্ষায় ছিল। আর এত বছর অপেক্ষার পর ভারত সরকার ফাইনালি বুঝতে পারে যে রাশিয়াকে এত টাকা দেওয়ার পরেও ওরা কিন্তু কোনো টেকনোলজি ভারতকে দেবে না। উপরন্তু বায়ুসেনাও বুঝতে পারে যে এই বিমান অ্যাকচুয়ালি রাশিয়ার প্রয়োজন অনুযায়ী তৈরি হয়েছে, এই দিয়ে ভারতের ডিমান্ড মেটানো সম্ভব নয়। ফলে ফাইনালি 2018-তে গিয়ে ভারত কিন্তু রাশিয়ার এই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসে এবং বায়ুসেনা আবার DRDOর কাছে যায় নিজেদের স্বদেশী পঞ্চম প্রজন্মের বিমান তৈরির জন্য। এরপর 2020 সাল পর্যন্ত কথাবার্তা চলে আর 2020 সালে গিয়ে ভারত সিদ্ধান্ত নেয় যে আমরা নিজেরাই স্বদেশীভাবে এই বিমানকে তৈরি করব, যার নাম হয় এমকা। আর বন্ধুরা, তখন কিন্তু অলরেডি কোভিড পেরিয়ে 2 বছর লেট হওয়ার পর এর ডিজাইন ফাইনাল হয়েছে এবং এখন ভারত সরকারের অ্যাপ্রুভ দিল আর ফান্ডকে রিলিজ করছে। সেই হিসেবে 2026 থেকে 27 সালে এই বিমানের প্রথম প্রোটোটাইপ তৈরি হবে এবং 5 বছর টেস্টিংয়ের পর এটা ভারত ডেলিভারি পাবে। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি 2020 সালে এই বিমান তৈরি শুরু করেছি এবং 7 বছরের প্রোটোটাইপ আকাশে ওড়ার জন্য রেডি হচ্ছে। 2028 থেকে 29 সালেও যদি এটা আকাশে ওড়ে, তাহলেও এতে 8 থেকে 9 বছরের বেশি সময় লাগবে না। এখন আপনারাই ভাবুন, আমেরিকার 26 বছর সময় লেগেছে, সাউথ কোরিয়ার 22 বছর, তুর্কির 14 বছর সময় লেগেছে এই বিমান আকাশে ওড়াতে, আর ভারত মাত্র 7 থেকে 8 বছরেও যদি এটা আকাশে ওড়াতে পারে, তাহলে কিন্তু আমরা বাকি দেশের তুলনায় খুব তাড়াতাড়ি এর উপরে কাজ শেষ করেছি। এবারে আসি বিমানের টেকনোলজিতে। প্রথমে সাউথ কোরিয়ার কথা বললে, সাউথ কোরিয়া এই বিমান একা একা তৈরি করছে না। এর পার্টনার কে জানেন? এর পার্টনার হলো আমেরিকার লকহিড মার্টিন, যারা অলরেডি F-35কে তৈরি করে গোটা বিশ্বে এক্সপোর্ট করছে। মানে জাস্ট ভাবুন, যারা অলরেডি একটা সাকসেসফুল 5th জেনারেশনের বিমান বানিয়ে ফেলেছে, তাদের সাহায্যে তৈরি ডিজাইন আর টেকনোলজি হলো কোরিয়া। আর এখানেই শেষ নয়, ওরা নিজেদের বিমানের জন্য আলাদা আলাদা টেকনোলজি নিজের দেশে তৈরি করেনি, বরং বিভিন্ন দেশ থেকে এগুলিকে আমদানি করবে। উদাহরণ হিসেবে লকহিড মার্টিন এরা এর ডিজাইনে সাহায্য করেছে। আমেরিকার জেনারেল ইলেকট্রিক বিমানের ইঞ্জিন দেবে। বিমানের রাডারের জন্য ইসরায়েলের এল্টা সিস্টেম সাহায্য করেছে এবং সুইডেনের সাব এর টেকনিক্যাল অ্যাডভাইস এবং রাডারের যে সফটওয়্যার তার তৈরির দায়িত্বে রয়েছে। ইটালির লিওনার্দো এর জন্য IRST সেন্সার আর সেন্সার ইউনিট তৈরিতে সাহায্য করছে। আমেরিকার টেক্সটার্স নামক কোম্পানি বিমানের ক্যানোপি আর ওয়াইল্ড শিল্ড বানাচ্ছে। আমেরিকার ট্রিউম গ্রুপ এর জন্য এয়ারফ্রেম মাউন্টেড অ্যাক্সেসরি ডিভাইস দেবে।
স্পেনের অ্যারোনটিক্যাল সিস্টেম বিমানের এমার্জেন্সি ব্রেকিং সিস্টেম তৈরি করছে। ওদিকে আমেরিকার যে ইউনাইটেড টেকনোলজি কোম্পানি, তারা বিমানের এনভায়রনমেন্ট কন্ট্রোল সিস্টেম, কেবিন প্রেশারাইজ এবং লিকুইড কুলিং সিস্টেম, এমনকি টারবাইন স্টার্টার আর ফ্লো কন্ট্রোল সবটাই তৈরি করে দেবে। ব্রিটেনের তরফ থেকে ওদের যে মার্টিন বেকার কোম্পানি, তারা ইজেকশন সিট দেবে। ওদের কোভ্যাম কোম্পানি মিসাইল ইজেকশন লঞ্চার থেকে শুরু করে কমিউনিকেশন অ্যান্টেনা, এক্সটার্নাল ফিউল ট্যাঙ্ক আর অক্সিজেন সিস্টেমের সাপ্লাই দিচ্ছে। আরও এক ব্রিটিশ কোম্পানি মেকটিট হুইল ব্রেকিং সিস্টেম, স্ট্যান্ড বাই ফ্লাইট ডিসপ্লে এবং তার সাথে ইন্টারনাল সেন্সার আর ফায়ার ডিটেকশন সিস্টেমকে সাপ্লাই করছে। ওদিকে বিমানের যে মিসাইল সেটা পর্যন্ত ইম্পোর্টেড, এটা ইউরোপের এমবিডিএ আর আমেরিকা মিলিতভাবে সাপ্লাই দিচ্ছে। ওদিকে ইসরায়েলের এলবিট সিস্টেম টেরিন ফলোয়িং এবং টেরিন অ্যাভয়েডেন্স সিস্টেমকে তৈরি করছে। এছাড়াও একাধিক আরও বিদেশি কোম্পানি থেকে এই বিমানের পার্টস আর আলাদা আলাদা সাবসিস্টেমকে আমদানি করা হয়েছে। অর্থাৎ সোজা ভাষায় এই বিমানের অর্ধেকের বেশি সাউথ কোরিয়া নিজে তৈরি করেনি। এটা অনেকটা অন্য দেশ থেকে পার্টস আমদানি করে নিজের দেশে অ্যাসেম্বল করার মতো, কিন্তু তাতেও মোটামুটি 22 বছর সময় লেগেছে ওদের। ওদিকে তুর্কির কথা বললে, তুর্কিরও ওদের বিমান তৈরির যে ডিজাইন তার পার্টনার ছিল কে জানেন? ব্রিটেনের কোম্পানি বিএই সিস্টেম। এবং বেশ কিছু টেকনোলজি ন্যাটো দেশ হওয়ার সুবাদে ইউরোপ আর আমেরিকার অ্যাক্সেস রয়েছে। এখন এমন পরিস্থিতিতে তুর্কিও 14 বছর সময় নিয়েছে এই বিমান তৈরিতে। অন্যদিকে এবারে যদি আমি ভারতের কথা বলি, তাহলে ভারতের এই বিমানের যে ইজেকশন সিট আর ইঞ্জিন, এই দুটো ছাড়া সমস্ত টেকনোলজি ভারত নিজেই স্বদেশীভাবে তৈরি করছে বা করেছে। এমনকি এর যে ইঞ্জিন সেটাও কিন্তু কেবলমাত্র এমকা মাক 1-এ আমেরিকার ইঞ্জিন থাকবে। ওদিকে ফ্রান্সের সাথে ভারত স্বদেশি ইঞ্জিন বানাচ্ছে, সেক্ষেত্রে ইঞ্জিনটাও ভবিষ্যতে পুরোপুরি স্বদেশী হয়ে যাবে। আর বন্ধুরা, এত কিছু করার পরেও ভারতের সময় লাগছে মোট 6 থেকে 7 বছর। আর তার মধ্যেই এই বিমান প্রথমবার ভারতের আকাশে উঠবে এবং 2032 সালে এটা কিন্তু সেনাতে সামিল হওয়া শুরু হয়ে যায়। ফলে ওভারঅল ভারত এখানে কোনোভাবেই পিছিয়ে নেই। আমরা শুরুই করেছি 4 বছর আগে। এটা ম্যাগি নুডলস নয় যে 2 মিনিটে তৈরি হয়ে যাবে। বাকি দেশের কারোর 22 বছর, কারোর 14 বছর সময় নিয়েও এর বেশিরভাগ টেকনোলজি আমেরিকা আর ইউরোপ থেকে নিচ্ছে। ওদিকে ভারত কী করছে? ভারত সম্পূর্ণ স্বদেশী বিমান মাত্র 7 বছরে তৈরি করছে। এর থেকে কম সময়ে এই জাতীয় প্রোগ্রাম করা অসম্ভব ব্যাপার, তা আবার এর মাঝে 2.5 বছরের লেট হয়েছে। এখন এমন পরিস্থিতিতেও যদি আমরা নিজেদের দেশকে নিচু দেখানোর জন্য ওদের সাথে কম্পেয়ার করি যে ওদের বিমানের টেস্টিং শুরু হয়ে গেছে কিন্তু ভারতে কেন হয়নি, সেটা কিন্তু বোকামি হবে। আমাদের ভারতীয় এজেন্সিদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। দোষ যদি কারোর থেকে থাকে সেটা হলো বায়ুসেনা আর ভারত সরকার। সরকার আর সেনা দুজনেই দেশীয় প্রযুক্তির বদলে বহু বছর ধরে বিদেশ থেকে আমদানি করতেই পছন্দ করত, আর এর জন্য দেশের ভেতরে ব্যাপক পরিমাণের লবিবাজি চলে। সেখানে অতীতে করা এই জাতীয় ভুলের জন্য এখন ডিআরডিও বা এইচএলকে দোষারোপ করা কোনোভাবে সঠিক নয়। বিশ্বের কোনো দেশের পক্ষে নিশ্চয়ই 2-4 বছরে এই জাতীয় 5th জেনারেশনের বিমানকে তৈরি করা সম্ভব নয়, আর ভারতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয়? আপনারা কি আমার সাথে একমত? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।